এটা তাকে ওখানে হত্যা করা হয়, পরে তার ডেড বডিটা একটা খালের মধ্যে ফেলে দেওয়া হয়। এটা আমাদের প্রসিকিউশন কেস। ইন সাপোর্ট আওয়ার এই এলিগেশনের সপক্ষে 4 জন লাইভ উইটনেস, যারা আই উইটনেস আমরা বলি, যে 4 জন আই উইটনেসকে পরীক্ষা করা হয়েছিল। 4 জন সাক্ষী ক্যাটাগরিক্যালি তাদের এই অভিযোগটাকে সমর্থন করেছে এবং 4 জনই বলেছে যে তাদের সামনে তারা দেখেছে যে তাকে গুলি করে হত্যা করতে দেখেছে এবং তারা পরবর্তীতে ভয়ে ওখান থেকে চলে গেছে, এরকম সাক্ষী ছিল। এবং বিচারকালে এই 4 জন সাক্ষী ডকে এই খান আকরাম হোসেনকে আইডেন্টিফাই করতে পেরেছে। ডিফেন্সের একটা প্লি তারা নিয়েছে যে এই খান আকরাম প্রকৃত রাজাকার যে আকরাম তিনি সেই ব্যক্তি না, এরকম একটা প্লি তারা নিয়েছিল। কিন্তু কালকে তাদের কনসাস স্টেটমেন্ট থেকে আমি দেখিয়েছি এটা, যে তারা কনসাস স্টেটমেন্টের প্যারাগ্রাফ 7-এ তারা নিজেরাই স্বীকার করেছে যে আসলে 2 জন আকরাম ছিল, সেপারেট, দে আর সেপারেট আকরাম। সো এখানে আইডেন্টিফিকেশনের কোনো প্রশ্ন নাই। আমরা পরিষ্কার করে বলেছি যে আমরা এখানে যে খান আকরাম ছিলেন, হি ওয়াজ অ্যাকচুয়ালি অ্যাকিউজড ইন দিস কেস, আর তারা যে আকরামের কথা বলতে চায় সেই আকরাম থাকতে পারে, একই নামে 2 জন আকরাম থাকতে পারে, কোনো আইনগত তো সমস্যার কিছু নাই। তো যেহেতু ডকে এই খান আকরামকেই শনাক্ত করেছে, প্রত্যেকটা ফ্রিডম প্যারেডের সাক্ষী তারা প্রত্যক্ষদর্শী ছিল, তারা আইডেন্টিফাই করেছে এবং কেসটা আমরা মনে করি যে এটা যথাযথভাবেই রাষ্ট্রপক্ষ মানে চিফ প্রসিকিউটরের পক্ষ থেকে এটি প্রমাণ করতে সক্ষম হয়েছে। গতকালকে তা যেটা একটা আইনগত আলোচনায়, যেটা আমাদের আজহারুল্লাহ সাহেবের কেসে যে পয়েন্টে তারা সেটেল করেছে আমাদের অ্যাপিলেট ডিভিশন ইতোমধ্যে, যে যে ওয়াইড স্প্রেড অথবা সিস্টেমেটিক ক্রাইম, এইটা এই অফেন্সটা ওয়াইড স্প্রেড বা সিস্টেমেটিক ক্রাইমের মধ্যে আসবে কিনা। যদিও আপনারা জেনে থাকবেন যে এটা ইতিমধ্যে আমাদের 24 সালে কিন্তু এই অংশটা আইনের এই ব্যাখ্যাটাই আমাদের পূরণ করার জন্য আমাদের একটা আইন সংশোধন হয়েছে। এখন ওয়াইড স্প্রেড বা সিস্টেমেটিক ক্রাইমের এই অংশটা আমাদের আগের যে সেকশনটা ছিল 3(2) এর মধ্যে এটা কিন্তু অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে, তখন ওটা ছিল না। কিন্তু সেটা আব্দুল কাদের মোল্লার জাজমেন্টে আমাদের তৎকালীন চিফ জাস্টিস হি ওয়াজ অথর জাজ, তার জাজমেন্টে তিনি বলেছিলেন যে ওইটা ওয়াইড স্প্রেড বা সিস্টেমেটিক ক্রাইমের ওইটা প্রয়োজন হবে না, যে অফেন্সটা আছে সেটা ওইটার আওতায় আসবে। কারণটা আমি ব্যাখ্যা করে বলি আপনাদেরকে। বিষয়টা হচ্ছে 71 সালে রাজাকার বাহিনী যেটা গঠন করা হয়েছিল, আমি মনে করি যে আমি ভবিষ্যতে যদি এরকম কেস হয় আমি এই ব্যাখ্যাটা আমি আদালতের সামনে আমি তুলে ধরতে চেষ্টা করব। আমি গতকালকেও আমি বলেছি সেটা, যে এই যে ওয়াইড স্প্রেড বা সিস্টেমেটিক ক্রাইমের যে প্রসঙ্গটা আনা হয়, 71 সালের মানবতা বিরোধী অপরাধের সবটাই সিস্টেমেটিক এবং ওয়াইড স্প্রেড অ্যাটাক বা ক্রাইম ছিল। কেন ছিল? তখন 71 সালে রাজাকার বাহিনী একটা গঠন করা হয়। সেই রাজাকার বাহিনীর একটা অ্যাসাইনমেন্ট ছিল টু অ্যাক্ট অল ওভার দ্য কান্ট্রি। এটা কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল অ্যাক্ট ছিল না, ব্যক্তি বিশেষ কোনো অফেন্স না। এটা রাজাকার বাহিনী তখন তারা গঠন করে, তাদের প্রত্যেকটা বাহিনীর সদস্য সারা বাংলাদেশের প্রত্যেকটি আনাচে কানাচে তারা কিন্তু এই হত্যাকাণ্ডের মতো বা অন্যান্য মানবতা বিরোধী অপরাধের মতো ঘটনাগুলো তারা ঘটিয়েছে। সো এখন পার্টিকুলার কোনো এক জায়গায় কোনো রাজাকার বাহিনীর কোনো মেম্বার তারা যদি কোনো কাজ করে, তাহলে এইটা কিন্তু ওই ওয়াইড স্প্রেড বা ওই সিস্টেমেটিক ক্রাইমসেরই একটা অংশ বলে গণ্য হবে। এনিওয়ে, এই প্রসঙ্গটাই গতকালকে তারা প্রসঙ্গটা উঠেছে, যেহেতু ইতিমধ্যে জনাব আজহারুল্লাহ সাহেবের কেসে একটা জাজমেন্ট হয়েছে আমাদের অ্যাপিলেট ডিভিশনের, এবং এই জাজমেন্টটা যেহেতু এখন পর্যন্ত বহাল আছে, এটা ওভারঅল না হওয়া পর্যন্ত উই আর বাউন্ড বাই দ্যাট জাজমেন্ট। সো এই আলোকেই সম্ভবত এই জাজমেন্টটা আজকে যেটা হয়েছে, ওই রায়টাকে ফলো করেই হয়তো আমাদের মাননীয় বিচার আজকে অ্যাপিলেট ডিভিশন হয়তো সেই সিদ্ধান্ত নিয়েছেন আসামিকে
মামলা থেকে খালাস দিয়েছেন, তাদের আপিলটা অ্যালাউ করেছে। আমরা একই সাথে বলি যে এটা জাজমেন্ট, পূর্ণাঙ্গ জাজমেন্ট পাওয়ার পরে আমরা একটু দেখে তারপরে আমাদের আইসিটি ট্রাইব্যুনালের পক্ষ থেকে যদি আমাদের কোনো কিছু করণীয় থাকে তখন সেইভাবে আমরা আইনগত পদক্ষেপ নিই আফটার রিসিভিং জাজমেন্ট। যদি আমাদের কোনো কিছু করণীয় থাকে সেটা আমরা তখন জাজমেন্ট দেখার পরে আমরা